ভাইয়া। আচমকা তের কণ্ঠ শুনে সুগারা পিছনে তাকায়। তেকে দেখে সবাই আটকে ওঠে। মাথা থেকে রক্তপাত হচ্ছে, হাত কেটে গেছে অনেকখানি। ফর্সা মুখটা তার রক্তে লাল হয়ে আছে। পরি তে আলতো হেসে এলোমেলো পায়ে সুগা থেকে এগিয়ে আসে। হঠাৎ পড়ে যেতে নিলে সুগা থেকে বুকের সাথে চেপে ধরে। চোখের অশ্রু এবার হার মেনেছে। প্রাণপ্রিয় বোনের এই অবস্থা দেখে সুগার কোলে যায় ক্রমাগত কেউ ছুরি চালাচ্ছে। পরি বোন আমার চোখ খুল, কিছু হবে না তোর, ভাইয়া এসে গেছে। সোনা বোন আমার চোখ খুল। সুগার গলার স্বর শুনে তে বহু কষ্টে চোখ মেলে তাকায়। ঠোঁটের কোণায় হাসি ফুটিয়ে তোলে বহু কষ্টে। আমি ঠিক আছে ভাইয়া, একটু কেটে গেছে, আমার খুব ঘুম পাচ্ছে। কথাগুলো বলে তে পুনরায় চোখ বুজে নেয়। চাইলে চোখ খুলে রাখতে পারছে না। চোখ বুজার আগে সুগার কন্দনরত মুখশ্রীটা কেবল আবছা আবছা ভেসে আসে। সুগাতের জ্ঞান শূন্য অবচেতন দেহটা জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে ওঠে। সেজন পকেট থেকে ফোন বের করে দ্রুত ইয়েজিদের ফোন করে। সুগা তেকে নিয়ে হসপিটালে যেতে হবে, প্রচন্ড ব্লিডিং হচ্ছে। কথাটা কর্ণপাত হওয়া মাত্রই সুগা থেকে কোলে তুলে নেয়। হাঁটা লাগায় গাড়ির দিকে। পৃথিবীতে সূর্যের আগমন ঘটেছে অনেকক্ষণ আগে। ঘড়ির কাঁটায় 9টা বেজে 45 মিনিট। জাঙ্কু গাল ফুলে সোফায় বসে আছে। সামনেই বন্ধ ফোনটা পড়ে আছে। হানসুই জঙ্গের কাছে এসে বলে, ভাইয়া কি হয়েছে? সকাল থেকে গাল ফুলে বসে আছিস কেন? আচমকা লিসা হন্তদন্ত হয়ে বাড়ির ভিতরে ঢোকে। কিরে তুই এবার প্যাচের মধ্যে মুখ করে রাখলি কেন? তোমরা এভাবে কিভাবে বসে থাকতে পারো? বাইরের অবস্থা জানো কিছু? নিউজ চ্যানেলে যাও, তাহলে দেখতে পাবে শহরের অবস্থা গরম হয়ে আছে। আগে বসে নে, দেখে তো মনে হচ্ছে কোচিং থেকে এদিকে এসেছিস। লিসা রোজের দিকে চোখ রাঙিয়ে তাকায়। টিভি অন কর কবেট। তখনই সোয়ন আর ইউনো ঢুকে ওদের বাড়িতে। জাঙ্কুক তুই এখন এভাবে বসে আছিস? আচমকা ইউনোর কণ্ঠস্বর শুনে দরজার দিকে তাকায়। কি হয়েছে ক্লিয়ারলি বলবে তোমরা? কি হয়েছে মানে? তোমরা জানো না কিছু? তোরা দেশে কেন আছিস বুঝি না। রোজ টিভি অন করবে নাকি রিমোট নিয়ে সংসার পাতবি? লিসার ধমকে রোজ দ্রুত টিভি অন করে। মেজর ইউসুফের একটা হাস্যোজ্জ্বল ছবি, তার পাশে তেরও একটা হাস্যোজ্জ্বল ছবি স্ক্রিনে ভেসে ওঠে। রাত যখন নিঝুম, তখনই কিছু মানুষ পৃথিবী থেকে চিরতরে আরেকটা প্রাণ কেড়ে নেওয়ার চেষ্টা চালায়। আর্মি অফিসার মেজর ইউসুফের মতো তার মেয়ে কিম ত্যাং তের উপরও ঠিক একইভাবে অ্যাটাক করা হয়। উদ্দেশ্য কিম ত্যাং তের মৃত্যু। রিপোর্ট অনুযায়ী কিম ত্যাং তের গাড়ি প্রথমে ব্রেক ফেল করানো হয়, কিন্তু তাতেও যদি কিম ত্যাং তে বেঁচে যায়, তার জন্য ঘৃণিত ষড়যন্ত্র করে কিম ত্যাং তের গাড়িতে বোম ফিট করা হয়। ওনার বাঁচার কোনো সম্ভাবনা রাখতে চায়নি প্রতিপক্ষ। গাড়িটা কিছু দূর যেতেই তার সামনে হাজির হয় একটা মালবাহী ট্রাক। পুলিশের সন্দেহ কিম ত্যাং তের গাড়ি মালবাহী ট্রাককে ক্রস করতে গিয়ে গাছের সাথে বাড়ি খায়, আর সঙ্গে সঙ্গে বোম ব্লাস্ট হয়। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পরও কিম ত্যাং তেকে কোথাও পাওয়া না গেলে পুলিশ অফিসার ডং হো ঘোষণা দেয় ব্লাস্টে কিম ত্যাং তে হয়তো পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। কিন্তু এখানেও কিন্তু আছে, হিয়াসবের রক্ত কখনো দুর্বল হয় না, এটা প্রমাণ দিয়েছে কিম ত্যাং তে। সেখানে একটা দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজে সেই ভয়াবহ মুহূর্তের কিছু দৃশ্য দেখে নেন এক পলকে। আমি জং হো সুক জি হো আছি আপনাদের সাথে। জাঙ্কুক শুকনো ঢোক গিলে বুকের ভেতরটা কেমন করছে। টিভিতে ভেসে ওঠা রাতের অ্যাক্সিডেন্টের কিছু মুহূর্ত। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে তের গাড়ি ট্রাক ক্রস করে গিয়ে তাল হারিয়ে ফেলে। তবে গাড়িটা গাছের সাথে ধাক্কা লাগার আগেই তেও গাড়ি থেকে লাফিয়ে পড়ে। অন্ধকার জায়গায় আবছা আলোতে তে লাফিয়ে পড়ার সময় এক সাইড ফেসটাই দেখা গিয়েছে। জাঙ্কুক যাবে নাকি হসপিটালে? জাঙ্কুক দ্রুত উঠে দাঁড়ায়। 5 মিনিট ওয়েট কর, আমি আসছি। চল সোয়ন। যেতে যেতে ফোনটা অন করে। ফোন অন করতেই 20+ মিস কল দেখে জাঙ্কুকের মাথা ঘুরে যায়। জাঙ্কুকের এখন নিজের উপরেই রাগ লাগছে। কেন তের কথায় অভিমান করে ফোন অফ করে দিল? সুগা আর জিমিন করিডোরে বসে আছে। কিছুক্ষণ পরেই জেহো হসপিটালে আসে। ইয়ন জেহোকে আসে দেখে উঠে দাঁড়ায়। আপু এখানে বসে না থেকে বাড়ি যা, তে এখন সুস্থ আছে। কোথায় গিয়েছিলি তুই? অফিস থেকে বস ডেকেছিল, কালকে রাতের ঘটনা নিয়ে প্রচার করে আসলাম। জিমিন এখানে বসে না থেকে বাড়ি চলে যাও। এই অবস্থায় না খেয়ে না ঘুমিয়ে থাকলে অসুস্থ হয়ে যাবে। চুপ করো তুমি, নিজে থেকে তাকিয়েছো একবার? জেহো তোর বোনকে বোঝা, তোর বোন প্রেগনেন্ট, আমি নই। এমন পরিস্থিতিতেও সুগার কথায় জেহোরা হাসে। আপু ভাইয়া কিন্তু ঠিকই বলেছে, চল তোকে গাড়িতে দিয়ে আসি। অতঃপর তিনজনের জেদের কাছে পরাস্ত হয়ে জিমিন মুখ ফুলে চলে যায়। প্রেগনেন্ট তো কি হয়েছে? 4 মাসের প্রেগন্যান্সি এমন ভাবে ট্রিট করছে জানো 8-9 মাসের পেট। কথাগুলো মনে মনে আউড়ে গাড়িতে উঠে বসে। সুগা আচমকা জাঙ্কুকের কণ্ঠ শুনে সুগা মাথা উঁচু করে তাকায়। জাঙ্কুককে দেখে শুকনো হাসে। তুই কেমন আছে? এখন আগের থেকে বেটার। ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে, ঘুমাচ্ছে। যখন বাড়ি যা সুগা, হসপিটালে কতক্ষণ থাকবি? না রে, বাড়ি গিয়ে শান্তি পাবো না। বেশি কথা বলিস না, গায়ে রক্ত মাখামাখি শার্ট পরে কতক্ষণ থাকবি? তোর জ্ঞান ফিরলে তোকে এভাবে দেখলে কি করবে জানিস? ও তো ঘুমাচ্ছে। কেবিনের দিকে তাকিয়ে সুগা বলে ওঠে, ভাই আমার সাথে আয়, চেঞ্জ করে শাওন নিয়ে আবার আসবি। সুগা ভাইয়া বাড়ি যাও, আমরা আছি তো। সুমির কথাই সুগা ওর দিকে তাকায়। কিন্তু আমি অতটা খারাপ নই ভাইয়া, ঠিক আছে আমি আবার আসবো। চোখ বন্ধ করে শুয়ে আছে তে, মাথায় ব্যান্ডেজ করা, বাম হাতেও ব্যান্ডেজ, মুখটা শুকিয়ে গেছে, মুখে অক্সিজেন মাস্ক লাগানো। জাঙ্কুক পা টিপে টিপে তের পাশে এসে দাঁড়ায়। তেকে ভেবে দেখে জাঙ্কুকের বুকের ভেতর অসহনীয় পীড়া আরম্ভ হয়। কাল দুপুরেও মেয়েটা ঠিক ছিল, আর
আর এখন শুয়ে আছে। জাংকুক তার ব্যান্ডেজে আবৃত কপালে একটা চুমু খায়। জলদি সুস্থ হয়ে যাও, তোমাকে এভাবে দেখতে আমার একদম ভালো লাগছে না। তোমাকে একটা গুড নিউজ দেওয়ার আছে, না উঠলে জানবে কিভাবে? জাংকুক তের পাশে হাত ধরে বসে থাকে। অনেকক্ষণ পর বাইরে থেকে ইমরার আওয়াজ আসতেই জাংকুক উঠে দাঁড়ায়। হাতের উল্টো পিঠে একটা চুমু খেয়ে বেরিয়ে যায় কেবিন থেকে। তে সুস্থ হচ্ছে আজ 7 দিন হলো। এখন কেবল মাথায় ব্যান্ডেজ। এই 7 দিন সুগা থেকে হসপিটালে থাকতে দেয়নি। জ্ঞান ফেরার পর দিনই বাড়ি নিয়ে এসেছে। সেদিনটা রেস্ট নিয়ে আবারও কাজে ব্যস্ত হয়ে যায়। পরি, তুই জাংকুককে ভালোবাসিস? হঠাৎ সুগার কথাই তে সুগার দিকে তাকায়। সুগার দৃষ্টি এখনো তের দিকে। তে একটা ঢোক গিলে। আচমকা এমন প্রশ্নের সম্মুখীন হওয়ার জন্য তে প্রস্তুত ছিল না। তেকে চুপ থাকতে দেখে তের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, কি রে বল, তোকে এসব কে বললো? যা জিজ্ঞেস করেছি সেটার অ্যানসার দে। এসবের মানে কি? হঠাৎ এমন প্রশ্ন করছিস? অ্যানসারটা দে। তে ফোঁস করে শ্বাস ছাড়ে। সুগা যে উত্তর না নিয়ে ওকে ছাড়বে না এটাতে ভালোই জানে। কিভাবে বলবে ভাবতে শুরু করে। এত কি ভাবছিস? সোজা প্রশ্নের উত্তরটা দিতে এতক্ষণ লাগে? উত্তর তো তোর জানা। সুগার কথায় তে কিছুক্ষণ চুপ থাকে। হ্যাঁ, ভালোবাসতাম। তের কথায় সুগা শান্ত দৃষ্টিতে তের দিকে তাকায়। এখন বাসিস না? কি হলো বল, কি শুনতে চাস? হ্যাঁ নাকি না? সত্যিটা। তুই ভাবে বুকে কত বছর ধরে ভালোবাসিস ভাইয়া? কেন? আহা বল না। প্রায় 10 বছর, স্কুল লাইফ থেকে, তাই না? হুট করে ভাবে তোর থেকে দূরে চলে গেলে কি ভাবে বুকে ভুলে যাবে? না। কেন? কারণ ওকে আমি ভালোবাসি। প্রতি মুহূর্তে অনুভব করি। দূরত্ব ভালোবাসা কমায় না, বরং বাড়ায়। আর যে ভালোবাসা সামান্য দূরত্ব শেষ হয়ে যায় সেটা মোহ, ভালোবাসা নয়। লজ্জা রাখি আর, আমি তো ছোট বোন। আমি তোকে সবসময় নিজের একান্ত কাছে একজন বন্ধু ভাবি, যাকে নির্দ্বিধায় সব বলা যায়। এবার আমার উত্তরটা দে। সুগার কথায় তে হাসে। জাংকুককে আমি প্রথম যখন দেখেছিলাম তখন ক্লাস 10 এ পড়ি। আমাদের স্কুলের সামনে সোয়ম ভাইয়ার সাথে প্রথম দেখেছিলাম। সেদিন উনি হোয়াইট কালার শার্ট আর কালো জিন্স পরেছিল, চুলগুলো বাতাসে উড়ছিল। উনি সোয়ম ভাইয়াকে কিছু বলছিল হাত নাড়িয়ে। সেদিন স্কুল ছুটির পর আমরা ফুচকা খাওয়ার জন্য বাইরে দাঁড়িয়েছিলাম। কিন্তু জাংকুককে দেখার পর আমার কেমন যেন লাগছিল। নতুন একটা অনুভূতির সাথে পরিচিত হয়েছিলাম সেদিন। যতক্ষণ উনি ওখানে ছিল ততক্ষণ আমি আর চোখে ওনাকে দেখেছিলাম। কিন্তু হঠাৎ করেই উনি কোথায় যেন চলে গিয়েছিল। প্রায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কিন্তু ওনার দেখা পাইনি। তার মন খারাপ করে বাড়ি চলে এসেছিলাম। হঠাৎ নিজের মন খারাপের কারণ আমি নিজেই বুঝতে পারিনি। সারাদিন শুধু ওনার কথা ভাবছিলাম। ওনার হাসির মায়ায় পড়ে গিয়েছিলাম। তারপর মাসখানেক ওনার সাথে আমার কোনো রকম দেখা হয়নি। তাই আমি প্রতিদিন ওনাকে খুঁজতাম। তার এসবকে নিজের আবেগ ভেবে দমিয়ে রেখে পড়াশোনায় মন দিয়েছিলাম। কিন্তু সেটাও বেশি দিন টিকাতে পারিনি। হঠাৎ একদিন তুই, জাংকুক, সোয়ম ভাইয়া, ইউনা ভাইয়া, জিমিন আপুকে নিয়ে বাড়ি হাজির হয়েছিলি। ওই দিন জাংকুককে আবারও দেখেছিলাম। তার প্রায় দেখা হতো, কারণ ওনারা আমাদের বাড়িতে আসতো। বেশ কিছুদিন যাবার পর অনুভব করলাম আমি ওনাকে ভালোবেসে ফেলেছি আর আমার মনকে অনেক কন্ট্রোলে রেখেছিলাম, কিন্তু পাইনি। তারপর আমি জাংকুক ভাইয়াকে জানাইও, কিন্তু উনি না করে দেয়। কিন্তু তুইও জানিস আমি বরাবরই নাছোড়বান্দা ছিলাম। সিরিয়াল সিনেমার মতো ভাবতাম উনিও কোনোদিন আমাকেও ভালোবাসবে, কিন্তু আমি বারবার ভুল প্রমাণিত হতাম। তারপর কিছু কারণেই ওনাকে আমি মুক্তি দিয়েছিলাম এসব থেকে। কারণটা কি আমি? সুগার কথাই তে সুগার দিকে তাকায়, অতঃপর মুচকি হাসে। পৃথিবীতে আমি সবচেয়ে বেশি তোকে ভালোবাসি ভাইয়া। ওনার প্রতি যখন আমি ধীরে ধীরে দুর্বল হচ্ছিলাম, তখন যদি জানতাম তুই তোর কোনো বন্ধুর সাথে তোর মনের সম্পর্ক মানবি না, আমি নিজেকে তখনই দমিয়ে নিতাম। কিন্তু তোর এই কথাটা আমি 3 মাস আগে শুনেছি, কিন্তু ওনাকে আমি মুক্তি দিয়েছি আজ প্রায় 7 বছর। তাই কারণটা কোনোভাবে তুই হতে পারিস না। এখন যদি তোর লাইফে ফিরে আসতে চাই তুই মানবি? সুগার কথাই তে পুনরায় হাসে। উনি বন্ধুত্ব আর ভালোবাসার মধ্যে বন্ধুত্ব বেছে নিয়েছে ভাইয়া। আমি তোর আর জাংকুকের মধ্যে তোকে বেছে নিয়েছি। অতীত নিয়ে আর ভাবতে চাই না। যা হওয়ার হয়েছে। এখন বড় হয়েছি, বুঝতে শিখেছি। ভালোবাসিস জাংকুককে এখনো? এটার অ্যানসারটা পাইনি এখনো। ভাইয়া প্লিজ, কেন এসব টানছিস? এসব তোকে কে বলেছে? এটা তোর না জানলেও চলবে। আমার অ্যানসারটা দে। দূরত্ব ঘনা ভালোবাসা কমায় না, বরং বাড়ায়। কথাটা তুই একটু আগেই বলেছিলি, তাই না? তের কথায় সুগা বিস্ফোরিত দৃষ্টিতে তের দিকে তাকায়। আচমকা বুকের মাঝে চাপা আর্তনাদ ভেসে ওঠে। নিজের কোনো মজার ছলে নিজের প্রিয় বোনটা এত কষ্ট পাবে এটা ভাবেনি সুগা। সুগা তেকে টেনে নিজের দিকে ফেরায়। তে হেসে ওঠে। সুগা তের দিকে গভীর দৃষ্টিতে তাকায়। বড় হয়ে গেছিস পরি, কষ্ট লুকাতে হাসতে শিখে গেছিস। দেয়ালে পিঠে এসে ভাইয়া, এত এত ঠকবাজ হারালে আমি নিজেকে হারিয়ে ফেলেছি রে। বিশ্বাস কর, আমাদের 4-5টায় মুখোশধারী মানুষের অভাব নেই। তাই নিজের কষ্টটা নিজের মাঝে চেপে রাখতে হয়। তুই বড্ড সরল রে ভাইয়া। বাবাই কি বলতে মনে আছে তোর? আমি বাবার মতো শক্ত মনের হয়েছি, আর তুই মায়ের মতো সরল। ভাইয়া নিজেকে একটু কঠোর কর। আমি সবসময় থাকবো না। নিজের দুর্বলতাগুলোকে নিজের মাঝে রাখ। কি দরকার নিজের দুর্বলতাকে নিজের মৃত্যুর অস্ত্র বানানো? আচমকা সুগা তেকে জড়িয়ে ধরে। সরি রে বোন, আমি বন্ধুর সাথে বোনের সম্পর্ক মানবো না, এটা মজা করে বলেছিলাম। আমি কখনো ভাবিনি একটা মজায় এত কিছু হয়ে যাবে। ভাইয়া বাদ দেন এসব। না, আমি
আমি নিজে জাঙ্কুকের সাথে কথা বলবো। আমার সামনে আমার সবচেয়ে কাছের দুজন মানুষ কষ্ট পাবে আমার কারণে, এটা আমি মানতে পারবো না। তুই শুধু সব ভুলে যা, নতুন করে সব শুরু করার চেষ্টা কর। জাঙ্কুকে ভুল বুঝিস না, জাঙ্কুক ভীষণ ভালো ছেলে। আমি জানি ভাইয়া, আমার ওনার উপর রাগ নেই। সত্যি বলতে এতদিন রাগ ছিল, কিন্তু এখন আর নেই। তবে আমার লাইফে কাউকে জড়াতে চাই না। কিন্তু পড়ি ব্যাস ভাইয়া, আমার একটু মানসিক শান্তির প্রয়োজন। এত সবে আমি হাঁপিয়ে উঠেছি, আমার মাথায় প্রচুর পেইন হচ্ছে। ঘুমাগে আমিও ঘুমাবো। মেডিসিন নিয়েছিস? মেডিসিনের কথা শুনে তে নাক মুখ কুঁচকে ফেলে। তে রিঅ্যাকশন দেখে সুগা যা বুঝার বুঝে যায়। তে হাত টেনে রুমে নিয়ে মেডিসিন খেয়ে চলে যায়। তে বেডে শুয়ে চোখ বুঝে নেয়। ঠোঁটের কোণে ফুটে ওঠে এক চিলতে হাসি। সব সম্পর্কে পূর্ণতা মানায় না। জাঙ্কুকের মা কখনো আমাকে মানবে না, এটা আমি জানি। মনে মনে কথাগুলো আওড়ে তাচ্ছিল্যের হাসি এসে চোখ মেলে তাকায়। সঙ্গে সঙ্গে চোখের কোণ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। কেন মেজমা, তুই কি মেয়ে হিসেবে খারাপ? আমি তা বলছি না, তে যথেষ্ট ভালো মেয়ে, কিন্তু ও সারাদিন মারামারি গুলোগুলিতে থাকে। আমি আমার ছেলেকে এমন বিপদে ফেলতে পারি না। মেয়েটা তো খারাপ কাজের জন্য এসব করে না। তুমি কোনো কথা বলবে না। আমি যখন বলেছি জাঙ্কুকের সাথে আমি তের বিয়ে দেবো না, তার মানে দেবই না। জিনের কথায় সংকাংরা পুনরায় আশাহত হয়। জাঙ্কুক রেগে সোফা থেকে উঠে দাঁড়ায়। কেবল এতটুকুতেই তোমার সমস্যা? হ্যাঁ। আর ওই মেয়ে কি পারবে এসব ছাড়তে? জানি পারবে না। আমি কোনোভাবে তেকে ছোট করছি না, কিন্তু ওর কাজটা আমার অপছন্দের। মেজমা, নাহান সুই, তোমার ভাইয়ের যদি একান্তই বিয়ের শখ এত বছর পর জেগে থাকে, তাহলে আমি নিজে মেয়ে পছন্দ করব। তোমার মতো ঘরণী মেয়ে নিয়ে আসবো। তে সবসময় পড়াশোনা আর খুনোখুনি নিয়ে ব্যস্ত ছিল। ওর পক্ষে কখনো সংসারের কাজ জানা সম্ভব না। তারপর বিয়ের পর কি এসব ড্রেস পরবে? আমার মনে হয় না ও কখনো শাড়ি পরেছে বলে। আমি কাল থেকেই মেয়ে দেখা শুরু করছি। এনাফ ইজ এনাফ। লাইফটা আমার মা, আমি যাকে তাকে বিয়ে করব এটা ভাবলে কিভাবে? আর তেকে নিয়ে তোমার মনে ভুল ধারণা আছে। কতটুকু জানো ওকে? জাঙ্কুক, চুপ কর, নয়তো হাত উঠে যাবে। আমি তেবে তো কাউকে বিয়ে করব না। এটাই তো শেষ কথা? হ্যাঁ। আমার থেকে এখন ওই মেয়েটা বড় হয়ে গেল। আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি, বাকিটা তোমাদের ইচ্ছা। যদি এই মেয়েকে তুই বিয়ে করতে চাস, করতেই পারিস, কিন্তু আমাকে আর কখনো মা বলে ডাকতে পারবি না। আমি জানবো আমার কেবল একটাই মেয়ে। জিন। জিন রেগে মেগে চলে যায়। পেছন পেছন আরিমও যায়। জাঙ্কুক রেগে সোফায় লাথি দিয়ে নিজের রুমে চলে যায়। জাঙ্কুকদের বাড়ির পরিবেশ বেশ কিছুদিন ধরেই নীরবতা বিরাজ করছে। মা ছেলের মধ্যে চলছে নীরব যুদ্ধ। জাঙ্কুক যতই সবকিছু সহজ করতে চাইছে, কিন্তু জিন ততই সব বিগড়ে দিচ্ছে। বাড়ির সবাই জিনকে বুঝাচ্ছে, কিন্তু সে বুঝতে নারাজ। জিনের এক কথা, উনি ওনার ছেলেকে নিজের মনের মতো মেয়ের সাথে বিয়ে দেবে। রাতে সবাই নিজ নিজ কাজ থেকে ফিরে ফ্রেশ হয়ে এসে বসে। জাঙ্কুক কোথায়? সংকাঙের কথাই জিন ফট করে বলে ওঠে, ওর এখনই সময় আছে তোদের সাথে কথা বলার, আড্ডা দেওয়ার? দেখি ওই মেয়ের সাথে কথা বলছে। সংকাংরা ভালো করে জানে লাস্ট কিছুদিন ধরে জাঙ্কুককে দুজনের মধ্যে কোনো যোগাযোগ নেই। মূলত যোগাযোগটা জাঙ্কুককে দমিয়ে নিজের মাকে বোঝাতে চাইছে। আর সে তো জাঙ্কুককে মুক্তি দিয়েছে। মেজমা, আমি তো কেউই তেকে চিনি না। তুমি কেবল ওর বাহ্যিক আচরণটা দেখছো, তে সম্পূর্ণ আলাদা হতেই পারে। আমি আমার ছেলের জন্য একটা লক্ষ্মী, শান্তশিষ্ট, ভদ্র মেয়ে চাই। তে শান্তশিষ্ট ভদ্র হলেও ওর কাজগুলো আমার অপছন্দের। আর তে কি বিয়ের পরও সারাদিন হসপিটাল নিয়ে পড়ে থাকবে? আর বাড়ির সব কাজ বুঝি তুই একা করবি? তে কি পারবে নিজের পেশা বাদ দিতে? পারবে তোর মতো করে সংসারটাকে আগলে রাখতে? তে তো বিয়ের আগেই আমার আর আমার ছেলের মধ্যে দূরত্ব তৈরি করে দিয়েছে। বিয়ের পর এই বাড়ি ভাগ হবে না, তাকে শিওর বলতে পারবি? তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি বাড়ির বউ না, বাড়ির জন্য টাকা নিয়ে আনতে চাইছো। হানসুইকেও তুমি এই নজরেই দেখো। জাঙ্কুকের বাবা, চাচাচ্ছ কেন? মেয়েটাকে এতদিন ধরে পড়ালেখা করে ডাক্তারি পাস করেছে, বিয়ের পর সব ছেড়ে দেওয়ার জন্য? এটা ওর পেশা, যেটা নিজের যোগ্যতায় পেয়েছে। আর তে তোমার আর জাঙ্কুকের মধ্যে দূরত্ব তৈরি করেনি, বরং তুমি তিনজনের মধ্যে দূরত্ব তৈরি করেছো। নিজের ভুলটা বুঝবে ঠিকই, কিন্তু ছেলে মেয়ে দুজনকে কষ্ট দিচ্ছ। আমি তোমার সব কথাই মানছি, কিন্তু মেয়ে মানুষের বিয়ের পর আর কিসের চাকরি করা লাগবে? ওকে আমার ছেলেকে বসিয়ে খাওয়াবে? আমার ছেলের যথেষ্ট যোগ্যতা আছে টাকা কামিয়ে নিজের বউকে খাওয়ানো। তোমার কথা শুনে সত্যি আমি অবাক হচ্ছি। কতটা আদিম কালে বাস করছো, যেই কালে ছেলে মেয়ে একসাথে সমান তালে কাজ করে বাড়ি বাইরে সব সামলাচ্ছে, আর তুমি ছি। আমার কথা তোমার এখন সহ্য হবে না, এটা স্বাভাবিক। তে যদি এতটাই ভালো হতো, তাহলে তের দাদি ওকে কেন দেখতে পারে না? বিদেশে ছিল এত বছর, নিশ্চয়ই দেশে সব মেয়ে চলা সম্ভব হয়নি। আর আমি তো এটাও শুনেছি বিদেশি মেয়েরা মদ খায়, তেও নিশ্চয়ই খায়। আচ্ছা মেজো, তুই কি তের ভালো গুণগুলো দেখিস না? একটা কথা জানিস, যাদের আমরা অপছন্দ করি তাদের খারাপ দিকগুলোই আমাদের চোখে পড়ে। একটু ভেবে দেখ তো, দেখে তুই যতটা খারাপ নিয়ে ভাবিস, ওকে আদৌ এসব কথা শোনার যোগ্য? ওর এসব ভেবে লাভ নেই বড় ভাবি, ওর মাথা খারাপ হয়ে গেছে। তেকে বিয়ে করে নিজের বাড়ির বউ করার জন্য যেখানে অন্যরা পাগল, সেখানে ও তের খুঁট ধরছে। তো তাদের ছেলে বিয়ে করুক না, আমি আমার ছেলের বিয়ে দেবো না, ব্যাস। একটা শর্তেই তেকে নিজের ছেলের বউ করবো, যদি ও বিয়ের পর ডাক্তারি বাদ দিতে পারে আর ওর সব মারামারি বাদ দিয়ে হাঁসের মতো ঘরণী মেয়ে হতে পারে, তবেই। তাহলে তোমার ছেলের জন্য মেয়ে দেখা শুরু করো। তে এসব ছাড়বে না, আর তোমার শর্তও পূরণ হবে না। ছেলের মন বোঝার ক্ষমতা হারিয়েছে, কবে না এসবের জন্য আমি আমার ছেলেটাকে হারিয়ে ফেলি। আর আমি রাগারাগি করে রুমে চলে যাই। উপর থেকে জাঙ্কুক এতক্ষণ সব শুনছিল। বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। ফোন করে তের নাম্বারে। তে ওটি থেকে বেরিয়ে নিজের কেবিনে আসে। ফোন নিতেই দেখে 5টা মিস কল। তে
স্মিত হাসে। তখনই ফোনটা আবারও বেজে ওঠে। বলুন, এতক্ষণ কোথায় ছিলে? সেটা জেনে আপনার কি লাভ? ও আচ্ছা, সরি, বাই। তেকে কিছু বলার সুযোগ না দিয়েই জাঙ্কুক কল কেটে দেয়। তে ফোনের দিকে তাকিয়ে তার ছেলের হাসি হাসে। অন্যদিকে জাঙ্কুক চোখ বুজে একটা লম্বা শ্বাস টানে। না জন্মদাত্রী মা বুঝলো আমাকে, আর না যাকে ভালোবাসি সে বুঝলো। জাঙ্কুক, রুমে আছিস? সংকাংয়ের ডাকে জাঙ্কুকের হুঁশ ফিরে নিজেকে সামলে রুমে যায়। সংকাংদের সবাইকে একসাথে দেখে ভ্রু কুঁচকায়। ওরা সবাই মিলে জিনের সাথে জাঙ্কুককে কথা বলতে বলে, তের বিষয়ের ভুল ধারণা ভাঙাতে বলে। সকাল সকাল নিজের কেবিনে জিহুবদের দেখে তে অবাক হয়। জিহুব তো কাজের জন্য বাইরে গিয়েছিল, ফিরলো কবে? তোরা সবাই এখানে কি করিস? দরকার আছে। ও, জাঙ্কুক ভাইয়াকে একটা সুযোগ দেওয়া যায় না? তে সবাইকে পরখ করে দীর্ঘশ্বাস ছাড়ে। ঠোঁটের কোণে হালকা হাসি ফুটিয়ে তোলার বৃথা চেষ্টা চালায়। জাঙ্কুক ভাইয়াকে তো এখনো ভালোবাসিস, তবে কেন দূরত্ব বাড়াচ্ছিস? সবাই মিলে তেকে জাঙ্কুককে সুযোগ দেবার কথা বলতে থাকে। চুপ করবি তোরা প্লিজ? কেন চুপ করবো? নিজেও কষ্ট পাচ্ছিস, ছেলেটাকেও কষ্ট দিচ্ছিস, কারণটা তো বলবি। শুনতে চাস? তাহলে শুন। তোদের জাঙ্কুক ভাইয়ের মা কখনো আমার মতো মেয়েকে বিয়ে করাবে না, আর আমি তোদের ভাইয়া আর তার মায়ের মাঝে ফাটল সৃষ্টি করতে পারবো না। একটা কথা কি জানিস? পৃথিবীতে মা বাবার ছায়া ছাড়া পথ চলা অনেক কঠিন। বাবা মা হারানোর কষ্টটা বুঝি, আর তোদের ভাইয়া আমাকে বিয়ে করলে কখনো সুখী হতে পারবে না। আমার তো নিজের জীবনেরই কোনো লাইসেন্স নেই, তো কিভাবে ওনাকে জড়াই বল? একটা সময় জাঙ্কুক আমি নিজের থেকে দূরে সরাতে চেয়েছিলাম, অজানা কারণে। অজানার পেছনে সত্যিটা যখন জেনেছিলাম, তখন ভেবেছিলাম ওনাকে একটা সুযোগ দেওয়া যায়, তাই ভাইয়ার অনুমতিতে। আমি জাঙ্কুককে আগে যতটা ভালোবাসতাম এখনো বাসি। দূরত্ব বাড়িয়েছিলাম দীর্ঘ সময়, কিন্তু ভালোবাসাটা কমাতে পারিনি, বরং বেড়েছিল। আমি চাইলেও ওনাকে ভুলতে পারিনি, এটা আমার ব্যর্থতা। কিন্তু এখন আমি আমার জন্য ওনার ফ্যামিলি প্রবলেমটা মানতে পারবো না। ওনার ফ্যামিলি বন্ডিংটা ভীষণ সুন্দর, আমার দারুণ লাগে। আমাদের ফ্যামিলির মধ্যে ভাই বোনের বন্ডিং ভালো হলেও ফ্যামিলিটা অসম্পূর্ণ। এটা ভালো ফ্যামিলি পাওয়া ভাগ্যের ব্যাপার, আর আমার ভাগ্য সবসময় খারাপ। ছোট থাকতেই মা বাবাকে হারিয়েছি। এতটুকু বলে তে থামে, গলা ধরে আসছে তার। ঢোক গেলে কান্না থামায়। পুনরায় আবার বলতে শুরু করে, অল্প বয়সেই বাবা মাকে হারিয়েছি, তারপর সুমি আমাকে কোনো কারণ ছাড়াই ভুল বুঝলো, তাও কিনা একটা ছেলের জন্য। আর দাদি, ওনার কথা কি বলবো? উনি নিজে জানে না আমাকে কেন অপছন্দ করে। সব অপূর্ণতার মাঝেও আমি ভাইয়া, সুমিন ভাইয়া, সানা আর তোদের মতো বন্ধু পেয়েছি। এতটুকু পেয়েছি, তাতেই আলহামদুলিল্লাহ, আমি খুশি। আর বাকি রইল জাঙ্কুক। প্রাপ্তি অপ্রাপ্তির মাঝে উনি আমার সবচেয়ে বড় অপূর্ণতা, যেটা কখনো পূরণ করার নয়। জাঙ্কুক আমার ভীষণ শখের পুরুষ। অপরিণত বয়সের ভালো লাগা, প্রাপ্ত বয়সের ভালোবাসা। জীবনের প্রথম পুরুষ উনি, আর প্রথম ভালোবাসাও উনি। প্রথম ভালোবাসা কখনো ভোলা যায় না, আর আমি ওনাকে ভুলতেও চাই না। উনি আমার একমাত্র ভালোবাসা হয়েই থাক। 7 বছর যখন অন্য কোনো ছেলেকে ভালো লাগেনি, আগামী 27 বছরেও ভালো লাগবে না। এটা আমার ভালোবাসার বিশ্বাস। তাই উনি অপূর্ণতার মাঝেই থাকুক, নয়তো আফসোস করবো কি নিয়ে? আফসোস করার জন্য হলেও উনি অন্য কারোর হোক। সব পেলে নষ্ট জীবন। তের কথাগুলো শুনে জিহুবরাও চুপ হয়ে যায়। কথাগুলো সত্যি। ইয়ঞ্জুন, একটু প্রাইভেসি দেওয়া যাবে আমাদের? আচমকা জাঙ্কুকের কণ্ঠস্বর শুনে তে চমকে যায়। কেবিনের দরজার সামনে জাঙ্কুক, পাশে মিনগিও দাঁড়িয়ে আছে। জাঙ্কুকের দৃষ্টি এখনো তের দিকে সীমাবদ্ধ। তে নিজের দৃষ্টি আড়াল করে। এতদিনের না বলা কথাগুলো নিজের বোকামির জন্য আর জাঙ্কুক শুনে ফেলেনি তো? কথাটা মাথায় আসতেই তে বলে ওঠে, আমার একটা ওটি আছে, আমি আসছি। তে বেরিয়ে যেতে নিলে জাঙ্কুক তের হাত চেপে ধরে। তে থমকায়। রাগ না উঠলেও মুখে কঠোরতা এনে জাঙ্কুকের দিকে দৃষ্টিপাত করে। হাত ছাড়াতে নিলে জাঙ্কুক হাত আরো শক্ত করে চেপে ধরে। হাত ছাড়ুন ভাইয়া, যখন তখন ধরতে নিষেধ করেছি না? ইয়ঞ্জুন, তোমরা যাবে নাকি আমি ওকে নিয়ে যাব? জাঙ্কুকের কথা শুনে ওরা বেরিয়ে যায়। জাঙ্কুক কেবিনের দরজা লাগিয়ে দেয়। দরজা লাগার শব্দে বাইরের জিহুবরা কিছুটা কেঁপে ওঠে। হাত ছাড়ুন, এসব অসভ্যতামি আমার একদম ভালো লাগে না। আর কত? জাঙ্কুকের কাতর স্বরে তের সমস্ত কথা কণ্ঠনালীতে আটকে যায়। এই মানুষটাকে চাইলেও তে কষ্ট দিতে পারে না। জাঙ্কুকের চোখ লাল হয়ে আছে। আচমকাই তের মনে প্রশ্ন জাগে, জাঙ্কুক কি কেঁদেছে? কিন্তু কেন? আপনি কেঁদেছেন? তের কথাই জাঙ্কুক ঠোঁটের কোণায় হাসি ফুটিয়ে তোলে। তের আইটু কাছে এসে দাঁড়িয়ে তের গাল আঁকড়ে ধরে। বিয়ে করবি আমায়? জাঙ্কুকের কথাই তে ভেবাচা দেখায়। কি জিজ্ঞেস করলো আর কি উত্তর দিল? আমি আপনাকে কিছু জিজ্ঞেস করেছি। সব কথা বলতে নেই, কিছু বুঝতে হয়। তুই তো আমাকে বুঝিস, চোখ দেখে নাকি মনের কথা পড়তে জানিস? তবে আজ কেন বুঝেও পড়াচ্ছিস? তে 2 পা পিছুতে চাইলেও পারে না। জাঙ্কুক আটকে দেয়। তে জান, আজ অন্তত চুপ থাকিস না। একবার নিজের মুখে স্বীকার কর, একবার বল ভালোবাসিস। অতঃপর দুজনের মধ্যে দৃষ্টি বিনিময় হয়। তে অনুভব করে ওর বুকের ভিতরটা চিনচিন করছে। আপনার মা জানে? কি? আপনি আমার কাছে এসেছেন? তুই মায়ের জন্য আমায় ছেড়ে দিচ্ছিস? মাকে আমি সামলে নেব। আপনার মা মানবে না। তুই আমার জন্য কি কি করতে পারবি? ডাক্তারই ছাড়তে পারবো না। আমাকে তোর এতটা নিচ মনে হয়? না, আপনি জিজ্ঞেস করলেন তাই বললাম। তুই কিভাবে জানিস আমাদের বাড়ির কথা? সকালে হানসি ভাবি ফোন করেছিল, উনি বলল, জাঙ্কুক ভাইয়া, আপনি আপনার মায়ের কথা মেনে নিন। মায়েরা কখনো সন্তানের খারাপ চায় না। আমি তোকে ভালোবাসি। তে থেমে যায়।
দৃষ্টি নামিয়ে নেয়। আপনি হসপিটালে কখন এসেছেন? তো সব কথা শুনেছি। বিয়ে করবে আমায়? আপনার মা? আমি তোর উত্তর জানতে চেয়েছি, ইয়েস অর নো। যদি হ্যাঁ হয় তবে নেক্সট টাইম আমি তোর সামনে আসবো, আর যদি না বলিস এখনো তাহলে এতটা দূরত্ব বাড়াবো তুই যখন চাইলেও আমাকে পাবি না। জাঙ্গুর কথায় তের বুক কেঁপে ওঠে। তে আহত দৃষ্টিতে জাঙ্গুকের দিকে তাকায়। কি করবে এখন?